নমস্কার, আমি প্রবীর দাস অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি এবং আপনাদের সঙ্গে কিছু ব্যাপার শেয়ার করার জন্য আজকের এই অনুষ্ঠান। আমি বলেছিলাম আগের এপিসোডে যে চাকরির ব্যাপারে, সরকারি চাকরি বা বেসরকারি চাকরির ব্যাপারে আমরা কিছু আলোচনা করব। আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, যদি আমার এই চ্যানেল আপনাদের পছন্দ হয় দয়া করে শেয়ার করবেন এবং সঙ্গে সঙ্গে এটা অন্য লোককে দেখার সুযোগ করে দেবেন, তাতে অনেকে উপকৃত হবে। আপনার ছক নিজে দেখুন। আপনাকে তার জন্য কোনো রকম এক্সপার্ট বা জ্যোতিষীর সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করছি না। এবার আসি আলোচনায়। আপনি আপনার জন্মছকে দেখবেন যে আপনার ষষ্ঠপতি, মানে অর্থাৎ আপনার লগ্ন থেকে 6 নম্বর জায়গায় কে বসে আছে, তার যে অধিপতি, এবং দশম স্থানে যে বসে আছে তার যে অধিপতি, এই অধিপতির উপরে নির্ভর করে যে এই দুজনের মধ্যে যদি মিলন থাকে বা এই দুজনের মধ্যে যদি যোগাযোগ সূত্র ঠিকঠাক স্থাপন করা যায়, তাহলে কিন্তু আপনার সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল। তার সঙ্গে আরেকটি জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে আপনাদের জন্মছকে। আমাদের বলে দেওয়া আছে করণ, অর্থাৎ কী কাজ আমার হবে, আমার ব্যবসা হবে, চাকরি হবে না কী হবে, এটা বলে দেওয়া আছে। আমাদের টোটাল হচ্ছে 11টা করণ আছে। এই 11টার মধ্যে 7টা করণ হচ্ছে স্টেশনারি, অর্থাৎ মুভমেন্ট করে, এরা মুভ করে। আর যে 4টে করণ আছে সে করণটা হচ্ছে স্টেশনারি না, এটা হচ্ছে মুভেবল না, নন মুভেবল, অর্থাৎ একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। আর স্টেশনারি যেগুলো আছে, যেগুলো চলমান যেগুলো আছে, মুভেবল যেটা, সে মুভেবল হচ্ছে আমাদের 7টা, আর 4টে হচ্ছে স্টেশনারি, অর্থাৎ একটা জায়গায় দাঁড়িয়ে আছে স্টেশনারি মতো। এই যে করণ, এই করণের মধ্যে বলা আছে যে আপনি কি কর্ম করবেন, আপনি কি ব্যবসা করবেন না কি করবেন। এটা জন্মছকের প্রথমেই দেখবেন করণ লেখা যায়। সেই করণগুলো কী কী করণ আপনি এটা তো বলে দিতে, তাহলে সুবিধা হবে। তার মধ্যে আছে বককরণ, তার মধ্যে আছে বালককরণ, তার মধ্যে আছে কৌলভকরণ, তার মধ্যে আছে তৈতিলকরণ, তার মধ্যে আছে গৈরিচকরণ, তার মধ্যে আছে বণিজকরণ এবং বৃষ্টিকরণ। এই 7টা হচ্ছে আপনার মুভেবল, এরা মুভমেন্ট করে। এছাড়া আর আছে শকুনীকরণ, চতুষ্পদকরণ, নাগকরণ এবং কিংসুককরণ। এরা হচ্ছে স্টেবল, মানে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, স্টেশনারি। অর্থাৎ আপনার জন্ম কোন করণে হয়েছিল সেটা আপনার কিন্তু যেদিনকে জন্মগ্রহণ করেছে সেদিনকেই লেখা আছে। এতে বিভিন্ন রকমভাবে এর ব্যাখ্যা আছে। যে আপনি প্রথমে 6 এবং 10টা দেখলেন, 6 এবং 10 দেখার পরে তাদের অধিপতি কারা আছে দেখলেন, বা 6 বা 10-এ কারা বসে আছে দেখলেন। এইবার করণটা দেখে নিলেন। করণটা দেখে নেওয়ার পরে এবার আপনি এই 6 এবং 10-এর মধ্যে সম্পর্ক ভালো কিনা, অর্থাৎ আপনার যে, মনে করুন কোনো লোকের আমি একটা উদাহরণ দিই, কোনো লোকের আপনার সুবিধা হয় বুঝতে, কোনো লোকের মেষ লগ্ন, অন্য রাশি হতে পারে, মেষ লগ্নে 6 নম্বর ঘরে চলে যান। মেষ থেকে 6, অর্থাৎ মেষ থেকে 6 হচ্ছে আপনার কন্যা। এই কন্যার যে ঘর, সেই ঘরটা হচ্ছে বুধের ঘর। এবার আপনি 10-এ চলে যান। 10 হচ্ছে কি, 10 হচ্ছে মকর, অর্থাৎ শনি। অর্থাৎ এইখানে যার মেষ আছে তার এখানে 6 এবং 10-এর মিলন আছে, মানে অর্থাৎ বন্ধু। শনি এবং বুধ হচ্ছে বন্ধু। এক্ষেত্রে এই লোকটি সরকারি চাকরি হওয়ার প্রবণতা খুবই বেশি। সেক্ষেত্রে তার অডিট বা কোনো রকম হিসাব নিকাশ বা কোনো ক্লারিক্যাল জব হওয়ার সম্ভাবনা প্রবল। এবং এক্ষেত্রে যদি তার ওই 6 নম্বরে বুধ বসে থাকে এবং 10 নম্বরে শনি বসে থাকে, সক্ষেত্রে বসে থাকে, তাহলে তার এটা হচ্ছে। এইবার মনে করুন তার এখানে তার করণ এবার অন্যরকম আছে। এখানে তার বোঝা গেল, আমরা বুঝে নিলাম যেখানে তার করণটা অনুযায়ী তার চাকরি, সরকারি চাকরি হচ্ছে বা কী চাকরি হচ্ছে তাও বুঝে গেলাম। যে তার অডিট ফার্মে, মানে অডিটার চাকরি হচ্ছে, তার কম্পিউটার জাতীয় জিনিসের চাকরি হচ্ছে, তার কোনো ভারী শিল্প, অর্থাৎ স্টিল বা কোনো তরল পদার্থ, অর্থাৎ মদ বা জল, এরকম জায়গায় তার চাকরি হওয়ার সব প্রবাবিলিটি দেখা দিচ্ছে। তার সঙ্গে তার করণ যদি মিলে যায়, অর্থাৎ সঙ্গে যদি করণ মিলে যায়, তাহলে তার এখানেই হচ্ছে চাকরি। এতে কোনো ভুল নেই বা এতে কোনো রকম ভুল হওয়ার কারণ নেই। এইবার তা যদি না হয়, যদি দেখা গেলো এটা হলো না, এটা তো পারে তো কারোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার দেখা যাবে তার গভর্নমেন্ট সে প্রাইভেট কোম্পানিতে চাকরি করা সত্ত্বেও তার গভর্নমেন্ট অফিসে চাকরি করার একটা প্রবণতা তার মধ্যে প্রবলভাবে দেখা দেবে। আমার সরকারি চাকরি চাই, আমাকে সরকারি চাকরি পেতেই হবে।
এই জন্য আমরা বলি 6 এবং 10 এটা যদি দেখা যায় 6 এবং 10-এ রবি বা বুধ একসঙ্গে আছে, 6 নম্বরে এবং 10 নম্বরে, 6 নম্বর করে এটা হতে পারে যে কাউর যদি রবি এবং বুধ, অর্থাৎ 6 নম্বরে তার রবি এবং বুধ একসঙ্গে বসে আছে, এই মেষ লগ্নেই ধরুন রবি আর বুধ একসঙ্গে বসে আছে কোথায় না 6 নম্বর এবং বা 10 নম্বর করে, তাহলে সেক্ষেত্রেও তার সরকারি চাকরির সম্ভাবনা প্রবল, সরকারি চাকরি হবে। এবং দেখতে হবে তাদের যে বসে আছে তারা, এই যে রবি এবং বুধ, তারা 3 ডিগ্রির মধ্যে আছে কিনা, অর্থাৎ তাদের যে ডিগ্রিটা, সেই ডিগ্রিটা 3 ডিগ্রির মধ্যে অবস্থান করছে কিনা, এটা একটু দেখে নিতে হবে। এইবার আমি আসছি প্রাইভেটের উচ্চ পদস্থ চাকরি যারা করে, আছে না অনেকে, অমুক কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, অমুক জায়গার প্রেসিডেন্ট বা অমুক জায়গায় সিইও হয়ে গেল, কাদের হবে, এটা কাদের সম্ভাবনা প্রবল দেখা যায়। সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে 5 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 11 নম্বর ঘর এবং 2 নম্বর ঘর, এই ঘরগুলো আমরা দেখে নেব যে তার এইসব জায়গায় 2 নম্বর ঘরে কে বসে আছে, 5 নম্বর ঘরে কে বসে আছে, 6 নম্বর ঘরে কে বসে আছে, 8 নম্বর ঘরে কে বসে আছে, 10 নম্বর ঘরে কে বসে আছে, 11 নম্বর ঘরে কে বসে আছে। এবং এর সঙ্গে যদি 6 এবং 10-এর যে নক্ষত্র আছে তারা যদি ইন্টারচেঞ্জ হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে এরা প্রাইভেট কনসার্নের উচ্চ পদে আসীন করছে, অর্থাৎ সিও পর্যন্ত যাবে, এ কোনো ভুল নেই, তারা সিও পর্যন্ত চলে যাবে, এইটা একটু দেখে নিতে হবে। আর রবি যদি বুধকে নিয়ে ধনু বা মিনে থাকে, এবার মনে করুন রবি এবং বুধ, এই যে আমরা রবি এবং বুধকে বুধাদিত্য যোগ বলি, এরা যদি মীন রাশিতে অথবা ধনু রাশিতে অবস্থান করে এবং 10 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে তারা কিন্তু উচ্চ পদের সরকারি চাকরি বা প্রাইভেট চাকরিতে তারা অবস্থান করবে, তারা চাকরি পাবে এবং ভালোভাবে কাজ করবে এবং তারা সাকসেসফুলের সঙ্গে কাজ করবে। এই কাজ করবে হঠাৎ আজকে হলো না বলে হতাশ হওয়ার কারণ নেই, তারা কিন্তু ইন ফিউচার আস্তে আস্তে সেই জায়গায় চলে যাবে, এতে কোনো ভুল নেই। এটা কিন্তু একদম ধ্রুব সত্য, এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যে আপনি যে কথাগুলো বলছেন সেই চাকরি নিয়ে আমি বলেছিলাম আগের এতে, এছাড়া আরও অনেক প্যারামিটার্সগুলো রয়েছে, সেই প্যারামিটার্সগুলো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে, আমার ফোন নাম্বার আছে 7980852901, আপনি আমার ফোনে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন বা আপনি আমাকে মেসেজ করতে পারেন, আমি মেসেজের উত্তর দেই। এই ব্যাপার নিয়ে আমাকে অনেকেই মেসেজ করেছেন এবং আমি তার উত্তরও অনেককে দিয়েছি, আবার দেব ভবিষ্যতে। আপনারা যদি কারোর যদি কোনো অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনি আমাদের ফোনে জানতে পারেন, তার জন্য আমি সবসময় আমার ফোন খোলা থাকে আর এবং আমি অ্যাটেন্ডও করি, বা আপনি মেসেজ করেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। অতএব এই জিনিসগুলো দেখার পরে আপনি শুধু দেখবেন যে তারা ঠিকঠাকভাবে কোনো রকমভাবে পাপগ্রহের সঙ্গে জড়িত নেই, তো তারা কোনো রকমভাবে কোনো দুষ্ট দৃষ্টি বা কোনো পাপদৃষ্টির মধ্যে পড়েছে কি, যদি পড়ে তাহলে আমাকে তার ব্যবস্থা করতে হবে, মানে তাকে আমাকে প্রোটেকশান নিতে হবে। তো প্রোটেকশান নিলে জ্বর হলে ওষুধ খেলে জ্বর সারবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার রোগ হয়েছে, আমাকে ওষুধ খাবো, রোগ সেরে যাবে, এতে ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ অযথা ভয় পাওয়ার কিছু আমাদের এই জ্যোতিষীরা আছেন, তারা এমন ভয় দেখিয়ে দেবেন আপনাকে, এমন কথা বলবেন, আপনারা পাজেল হয়ে যাবেন। পাজেল হওয়ার কোনো কারণ নেই। অসুখ হলে যেমন ওষুধ দিলে সেরে যায়, জ্বর হলে যেমন ওষুধ দিলে সেরে যায়, এটা ইজ এ পার্ট অফ লাইফ। তেমনি এখানে যদি আমার কোনো সমস্যা থাকে সেরে যাবে। এবার ব্যবসার ক্ষেত্রে আসছে, ব্যবসার ক্ষেত্রে আমরা সাধারণত সপ্তম স্থানটা দেখি। এবার মনে করুন একটা লোকের ব্যবসা করছে, সে ব্যবসা হচ্ছে না, সেই লোকের ব্যবসাটা ঠিক মতন যাচ্ছে না, অর্থাৎ যে ব্যবসা করছে ব্যবসার লস হয়ে যাচ্ছে, এটা হতেই পারে। অনেককেই দেখেছেন এরকম, ব্যবসা করছে ব্যবসা উঠে যাচ্ছে। আবার এমন লোক দেখবেন ব্যবসা করছে, সে ব্যবসা ফুলে বেরোচ্ছে। অর্থাৎ 7th প্লেসে যদি আপনার মনে করুন, এবার আমি আপনাকে আসছি, মনে করুন আপনার মকর লগ্ন আছে, তার 7th প্লেস কী হচ্ছে, তার মানে কর্কটটাকে চন্দ্র রাশি, অর্থাৎ জলরাশি। সেই জলরাশির লোক যদি এখন জল ছেড়ে যদি শক্ত জিনিস ব্যবসা করতে যায়, তা সে ব্যবসা হবে? আপনার এখানে জলরাশির ব্যবসা, অর্থাৎ আপনাকে জল সাপ্লাই করতে হতে পারে, আপনাকে মেডিসিন, যেটা লিকুইড মেডিসিন সাপ্লাই করতে হতে পারে, আপনাকে মদ সাপ্লাই করতে হতে পারে, মানে তরল পদার্থ সাপ্লাই করতে হতে, আপনাকে হ্যান্ড স্যানিটাইজার সাপ্লাই করে আপনি লাভবান হতে পারেন, হ্যাঁ, বা কোনো রকম ফিনাইল আপনি করতে পারেন,
ইত্যাদি প্রভৃতি এগুলো আপনি করতে পারেন। এগুলো করে আপনার ব্যবসা দাঁড়াবে। এবার যদি আপনি দেখা গেল আপনার এইরকম অবস্থায় ওখানে বসে আছে চন্দ্র, আপনি ব্যবসা করতে গেলেন মানে লোহা পাথরের, তাহলে আপনার হবে না, আপনার লস হবে, আপনার লস হবে। অতএব এই যে ব্যাপারগুলো, আপনার এই ব্যাপারগুলোকে আপনাকে সঠিক যারা জ্যোতিষী আছে বা নিজেই যদি করতে পারেন তো খুবই ভালো। আপনার আমাদের যে রাশিগুলো আছে সেই রাশিগুলোকে আপনারা ভাগ করে নিন। যেমন মনে করুন মেষ রাশি, এই মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি। কী কী অগ্নি রাশি আছে আমাদের, অর্থাৎ কী কী আমাদের অগ্নি রাশি আছে এটা আগে জেনে নিই। প্রথমে হচ্ছে মেষ রাশি হচ্ছে আমাদের অগ্নি রাশি, তারপরে হচ্ছে আমাদের সিংহ রাশি হচ্ছে আমাদের অগ্নি রাশি, ধনু রাশি হচ্ছে আমাদের অগ্নি রাশি। অগ্নি রাশির কারক হচ্ছে আগুনের মতো। এই আগুনের মতন কারণটা কি, আগুনের মতো বা ক্লাসিফিকেশান আছে। ক্লাসিফিকেশানটা কি, ক্লাসিফিকেশান হচ্ছে মেষ রাশির যে আগুন, সেই আগুন কিন্তু ভয়াবহ, দাবানলের মতো। অর্থাৎ এখানে শুরু হলে অন্য জায়গায় শেষ হবে। ও মানে সেই জাটদের মতো, অর্থাৎ 3 পুরুষ ধরে তার রাগ থাকবে। সিংহ রাশির যে অগ্নিরাশি, সেই অগ্নিরাশিটা হচ্ছে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ রাগ হবে কিন্তু তার নির্দিষ্ট সীমা আছে। যেমন মনে করুন আপনার যদি হোমযজ্ঞ করা হয়, তার একটা নির্দিষ্ট পেরিফেরি আছে, তার মধ্যে আগুনটা সীমাবদ্ধ থাকে, তার বাইরে কিন্তু যজ্ঞের আগুন যায় না। সিংহরাশির লোকগুলো নেচার তাই হবে। এবার হচ্ছে ধনুরাশি, সে কখনো রেগে যাচ্ছে, প্রচণ্ড কিছুই মানব না করার পরক্ষণ আবার থেমে আবার সেই যজ্ঞের মতন জায়গায় চলে আসছে। অর্থাৎ এইবার এই লোকটির যে ব্যবসা হবে, এই লোকটার যে ব্যবসা আপনারা চাইছেন, এই লোকটা তার মানে কি এরকম ধরনের যে কোনো ধরনের ব্যবসা করতে হবে, যে ব্যবসার মধ্যে তার মধ্যে স্পিরিট আছে, তার মধ্যে জোশ আছে, তার মধ্যে করার ক্ষমতা আছে, তার মধ্যে ইচ্ছা শক্তি আছে। এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো তার মধ্যে করতে হবে, তা নাহলে মুশকিল হয়ে যাবে। যেমন মনে করুন পৃথ্বীরাশি, পৃথ্বীরাশির মধ্যে কী আছে, পৃথিবীতে কী আছে, জল আছে, বাতাস আছে, বায়ু আছে, মাটি আছে, সবই আছে। এবার বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, এরা পৃথ্বীরাশির লোক, এদের মধ্যে সব আছে। অর্থাৎ এরা যদি কোনো ব্যবসা করতে চায়, অর্থাৎ জলের ব্যবসা, মাটির ব্যবসা, জমির ব্যবসা করছি আমি, দারুণ সাকসেস, বাড়ি ফাড়ি তৈরি করছি, বিক্রি করছি, খুব সাকসেস হচ্ছে। আরেকজন দেখছেন পাশে, সেও প্রমোটারি করছে, কেউ তার জমি জমা কিনছে না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনাদের অনুধাবন করতে হবে, এই ব্যাপারটা আপনাদের জানতে হবে। আজকে আমি বেশি বড় করব না, বেশি বড় করলে লোকের শোনার সময় নেই, কেন এই অনেক বিশাল সাবজেক্ট এবং অনেক বিশাল সময় ধরে বলতে হয়। হ্যাঁ, এর অ্যানালিসিস করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য আমি আর বেশি আপনাদের বড় করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আজকে এই পর্যন্ত আমি রাখছি। পরের দিন আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, সেটা হচ্ছে আমার বিবাহ কবে হবে। এই ব্যাপার আমি একটা ফর্মুলা অ্যাডাপ্ট করেছি, অনেকেই ফর্মুলা জানে। ফর্মুলাটা আমি আপনাদের শিখিয়ে দেবো এবং আপনি জানবেন, বুঝবেন কী করে যে আমি যেটা বলছি এটা মিথ্যে না সত্যি। আপনি খোঁজ নেবেন যাদের বিয়ে হয়েছে আমার এই ফর্মুলা অ্যাডাপ্ট করলে তাদের ক্ষেত্রে মিলছে কিনা। আপনার দাদা, আপনার বোন, আপনার মা বাবা, তার কবে বিয়ে হয়েছে সেই ইয়ারটা ধরে নিয়ে আপনি দেখে নেবেন যে সেটা আমার এই ফর্মুলা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কতটা, তাহলে আপনার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা আসবে, আদারওয়াইজ আসবে না। অতএব এটাই পরবর্তী যে এপিসোডে আপনাদের এটা দেবো। আমার এটাকে দয়া করে আমাদের এই এপিসোডগুলোকে শুনুন এবং সাবস্ক্রাইব করুন, তাহলে প্রতিটা এপিসোড আপনি পাবেন। আজকে এই পর্যন্ত থাক, নমস্কার। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। পরবর্তী এপিসোডে আবার আপনার সঙ্গে আমার দেখা হবে।